everybody, good evening and let's start today's session. You are watching EFA Spoken English Official and I am Krishnanjana Chatterjee Datta, the Trainer-in-Chief of EFA. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর আজকের পর থেকে আরো ভালো থাকবো কারণ আমাদের স্বপ্ন যখন বাস্তবে রূপান্তরিত হয় তখন অবশ্যই আরোই ভালো থাকবো আমরা। চলো ঝটপট শুরু করি আজকের সেশন। আজ থেকে আমরা যেটা স্টার্ট করছি এটা হলো IELTS এর ডিটেইলড সেশন। আজ হলো IELTS ক্লাসের ডে 1। এই সেশনে তোমরা পাবে IELTS এর ইন্ট্রোডাকশন, IELTS এর কি রকম কোয়েশ্চেন প্যাটার্ন হয়, কত রকমের IELTS হয়, IELTS এর বেস্ট ব্যান্ড পেতে গেলে তার কি ট্রিক্স আর কি সিক্রেটস আছে সেইগুলো আমরা জানবো। IELTS এর মক টেস্ট, আনসার্স, IELTS vocab, IELTS কুইজ, IELTS কোথায় গিয়ে দেবে, কিভাবে দেবে। ইন শর্ট IELTS এর পুরো কোর্সটাই তোমরা নিজেদের ঘরে বসে আজ থেকেই করতে পারবে উইথ আস। তো চলো দেরি কিসের, ঝটপট শুরু করে দিই IELTS সেশনের ডে 1 এর ক্লাস, দ্য ইন্ট্রোডাকশন এপিসোড। তো দেখো IELTS এর প্রস্তুতি, গুরুত্বপূর্ণ তথ্য, রাইট? The important and essential information that you need to know about IELTS. আজ হলো আমাদের ডে 1। প্রথমেই জেনে নিই যে এই IELTS এটা কি। IELTS এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিদেশের যে কান্ট্রিজ গুলো আছে, ফর এক্সাম্পল নিউজিল্যান্ড, USA, অস্ট্রেলিয়া, UK, সাউথ আফ্রিকা, এই বিভিন্ন কান্ট্রিজে ওরা দেখে যে তোমার ইংলিশের প্রতি কতটা দখল আছে, ইংলিশ তোমার বেস ইংলিশে কতটা স্ট্রং। তো দেখো এই ফুল ফর্মের দ্বারাই আমরা কিন্তু মূল বিষয়টা বুঝে যাব। ইন্টারন্যাশনাল ইংলিশ, আন্তর্জাতিক ইংলিশ ভাষা মানে ল্যাঙ্গুয়েজ, এইটারই টেস্টিং সিস্টেম, একটা পরীক্ষা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজের পাওয়ারটা ইংলিশের কতটা স্ট্রং বা উইক। ঠিক আছে, তো খুব ইজিলি এই ফুল ফর্মটা তোমরা মনে রাখতে পারবে কারণ এইটা কি তোমার ল্যাঙ্গুয়েজের টেস্টিং সিস্টেম একটা। কোন ল্যাঙ্গুয়েজ? বাংলা, ফ্রেঞ্চ, জার্মান না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, আন্তর্জাতিক ওয়েতে হচ্ছে এটা। বিভিন্ন তুমি কান্ট্রিজে যেতে পারো পড়াশোনার সূত্রে হোক, কর্মক্ষেত্রে হোক। ঠিক আছে, তো খুব ইজি মনে রাখার জন্য মাথায় রেখো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, আন্তর্জাতিক ইংলিশ ভাষার একটা টেস্টিং সিস্টেম। তো এবার দেখো এই IELTS পরীক্ষা কত রকমের হতে পারে। IELTS কিন্তু এক রকমের পরীক্ষা এরকম না, IELTS ওভারঅল 3 টাইপস এর হতে পারে। 3 ধরনের IELTS পরীক্ষা হওয়া সম্ভব। যেমন ধরো একাডেমিক, জেনারেল ট্রেনিং, লাইফ স্কিলস। এটা একটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, আগে ছিল শুধু একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর টেস্ট। এখন যেটা লেটেস্টও আছে which is লাইফ স্কিলস এক্সাম। ওকে, সো ইউ সি এই 3 টাইপস এর মধ্যে যে এক্সামের ফার্স্টটা আছে আমাদের একাডেমিক। ওকে, এই একাডেমিকটা কারা কারা দেবে? এই একাডেমিক পরীক্ষাটা দেবে আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট যারা আমাদের স্টুডেন্টসরা আছে। পড়াশোনার সূত্রে যদি তুমি বিদেশে পাড়ি দিতে চাও তখন তোমাকে যে পরীক্ষাটা দিতে হবে দ্যাট ইজ IELTS একাডেমিক। ওকে, IELTS এর যে সেকেন্ড টাইপ অফ এক্সাম হয় দ্যাট ইজ দ্য জেনারেল ট্রেনিং। এই জেনারেল ট্রেনিং এক্সামটা কারা দেবে? যারা বিদেশে কর্মসূত্রে যেতে চাও, কোনো ওয়ার্ক, সার্ভিস ও বিজনেস ওরিয়েন্টেড কোনো রিজন হতে পারে, ও ফর ইমিগ্রেশন পারপাস, তাদের জন্য কিন্তু এই IELTS এর জেনারেল ট্রেনিং পরীক্ষাটা খুবই ভালো। এবার আসছি লাইফ স্কিলসে। লাইফ স্কিলস এক্সামটা কিন্তু ফর UK ভিসা অ্যাপ্লিকেন্টস অনলি। যারা UK তে ভিসা পেতে চায় ওই অ্যাপ্লিকেন্টসদের জন্য হবে লাইফ স্কিল এক্সামটা। ওকে, আমি এটা সার্কেল করে দিলাম। তাহলে আমরা 3 ধরনের পরীক্ষা দেখে নিলাম IELTS 3 টাইপস অফ এক্সামস। ওকে, একাডেমিক যেটা আমরা পড়াশোনার জন্য করছি, জেনারেল ট্রেনিং যেটা কর্মসূত্রে বা ইমিগ্রেশন পারপাসের জন্য হচ্ছে, আর লাইফ স্কিল এক্সাম যেটা আছে
for UK visa applicants. এবার যেটা নেক্সট পয়েন্ট বলবো, which is very important, कि IELTS পরীক্ষা প্রধানত 4টে বিষয় তোমার দেখবে। Okay, this exam will be taken in 4 different parts. একটা হলো আমাদের লিসনিং সেকশন, যেখানে তোমার ইংলিশ শুনে বোঝার দক্ষতাটা টেস্ট করা হবে। কিছু অডিওস থাকবে, রেকর্ডিংস থাকবে, সেটা শুনে তোমাকে আনসার করতে হবে কোয়েশ্চেন্সের। নেক্সট যেটা পার্ট থাকবে, which is a reading part. রিডিং এ তুমি বিভিন্ন আর্টিকেলস পাবে, প্যারাগ্রাফস পাবে, যেগুলো পড়ে তার উপর প্রশ্ন থাকবে, যেটার উত্তর তোমায় করতে হবে। সো তোমার রিডিং স্কিলটাও কিন্তু দেখা হবে আইএলটিএস এক্সামে। এবার হচ্ছে তোমার রাইটিং। আইএলটিএস রাইটিং এ প্রধানত দুটো পার্ট থাকবে, দুটো টাস্ক থাকে, টাস্ক 1 আর টাস্ক 2। তো এইখানেও তোমার যে রাইটিং এবিলিটি, তোমার লেখার যে কতটা দক্ষতা আছে সেটা তারা দেখবে। তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন, তোমার ভোকাবুলারি, তোমার গ্রামাটিক্যাল মিস্টেকস কতটা হচ্ছে বা হচ্ছে না, এগুলো টেস্ট হবে তোমার রাইটিং এক্সামে আইএলটিএস এ। আর নেক্সট যেটা 4 নম্বর পার্ট, সেটা হচ্ছে অবশ্যই তোমার কথোপকথন, তোমার কনভারসেশন, কমিউনিকেশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো দ্য লাস্ট পার্ট ইজ দ্য স্পিকিং টেস্ট। তাহলে আমরা কি দেখলাম? আইএলটিএস পরীক্ষাতে সে তুমি একাডেমিক পরীক্ষা দাও বা তুমি জেনারেল পরীক্ষা দাও, তোমার কিন্তু কোয়েশ্চেন্স থাকবে 4টে মডিউলের উপরে: লিসনিং টেস্ট, রাইটিং টেস্ট, রিডিং টেস্ট অ্যান্ড স্পিকিং টেস্ট। ওকে, এবার কথা হচ্ছে এই লিসনিং, রিডিং আর রাইটিং, এই 3টে পরীক্ষা কিন্তু একই দিনে তোমায় দিতে হবে। ওকে, স্পিকিং এক্সামটা অনেক সময় মেন পরীক্ষার 7 দিন আগে হয় বা 7 দিন পরে হয়, আবার কখনো কখনো একই দিনে হতে পারে। এই প্রত্যেকটা টেস্ট আরো ডিটেইলে ডিসকাস করব পরবর্তী এপিসোডসে। আজকেরটা কিন্তু আমরা ইন্ট্রোডাকশনেই রাখছি, তাই দেখে নিই আমরা এরপরে যে লাইফ স্কিল এক্সামটার কথা বলছিলাম। এইখানে কিন্তু একটা মজার বিষয় হলো রিডিং টেস্ট থাকছে না, আবার রাইটিং টেস্টও থাকছে না। এখানে শুধু দুটো টেস্ট থাকবে, এটা হলো তোমার স্পিকিং অ্যান্ড অফ কোর্স লিসনিং। S and L test only, that means your listening and your speaking test only, শুধুমাত্র। ওকে, আর এই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এক্সামের যে ফরম্যাটটা আছে এটা দেখে নাও, আমি এখানে লিখে দিয়েছি তোমাদের জন্য। মেইন টেস্ট হবে 2 ঘন্টা 40 মিনিট। ওকে, 2 hours and 40 minutes only। এটাতে তোমাকে রিডিং, লিসনিং, রাইটিং ফিনিশ করতে হচ্ছে এই টাইম লিমিটের মধ্যে। এই যে দেখো, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, এবারে দেখো স্পিকিং টেস্ট আপ টু 7 days বিফোর অর আফটার দ্য মেইন এক্সাম। অলরাইট, তো যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বললাম যে স্পিকিং টেস্ট 7 দিন আগে বা পরে হতে পারে বা সেম ডেতেও হতে পারে, অফেন ডান অন দ্য সেম ডে অ্যাজ দ্য মেইন টেস্ট, সেটাও পসিবল হতে পারে। আচ্ছা, আইএলটিএস জেনারেল অ্যান্ড আইএলটিএস একাডেমিক, এই দুটো পরীক্ষার যে কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন কি পুরোটা সেম থাকবে? না, দেখো কিছু ডিফারেন্স আছে, কিছু সিমিলারিটিসও আছে। চলো দেখে নি ঝটপট। এইখানে দেখো আমরা লিখে দিয়েছি জেনারেল ভার্সেস একাডেমিক প্রশ্নের পার্থক্য কি। তো এখানে রিডিং আর রাইটিংটা ডিফারেন্ট হবে। রিডিং আর রাইটিং এর যে কোয়েশ্চেন প্যাটার্নটা থাকবে সেটা আইএলটিএস জেনারেল ট্রেনিং আর আইএলটিএস একাডেমিকে আলাদা, কিন্তু স্পিকিং আর লিসনিং এর যে পার্টস গুলো সেটা কিন্তু থাকছে সেম, মানে একদম একই থাকছে আইএলটিএস জেনারেল ট্রেনিং আর আইএলটিএস একাডেমিকে। এবার দেখো এখানে অন দ্য টপ অফ দ্য বোর্ড আমরা লিখেছি UKVI। নাও হোয়াট ইউ মিন বাই UKVI? It means, এটার মানে হলো ইউনাইটেড কিংডম ভিসা অ্যান্ড ইমিগ্রেশন। সো UK এর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অথরিটিসরা এদের একটা প্রসিজিওর দেখার জন্য টেস্টটা, আইএলটিএস টেস্টটা কতটা জেনুইন হয়েছে। এটা কিন্তু কোনো পরীক্ষা নয়, ইটস a procedure followed by the UK immigration team. So that's all for today. I hope IELTS এর
বেসিক একটা ইন্ট্রোডাকশন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আইএলস কি, কত রকমের আইএলস এর পরীক্ষা হতে পারে, একাডেমিক জেনারেল লাইফ স্কিলস আর এর কোয়েশ্চেন প্যাটার্ন কি রকম থাকছে, কি কি বিষয়ের উপরে আমাদের এই পরীক্ষাটা দিতে হবে, টোটাল মার্কস কি থাকবে, কোন দিন কোন পরীক্ষাটা হবে, সবটাই আশা করি আজকের এপিসোডের পর ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এপিসোডে আমরা এই সেশনটা কন্টিনিউ করব। See you soon on day 2 of IELTS. Take care everybody. Thank you so much for watching. See you soon in the next one. Bye bye. God bless. এটা হচ্ছে আমাদের day 2 ক্লাস of IELTS. Day 1 এ আমরা ইন্ট্রোডাকশন করেছিলাম IELTS এর খুঁটিনাটি এসেনশিয়াল ইনফরমেশন গুলো ওইখানে গেলে তোমরা পাবে। আজকেও একটা বেসিক ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা IELTS এর পুরো কোয়েশ্চেন পেপারটা এক্স্যাক্টলি কিরকম হয় আর ওর টোটাল নম্বর বিভাগ, কত নম্বর, কতগুলো প্রশ্ন, সেই আইডিয়াটা ক্লিয়ার করব আজকের এই ফুল এপিসোডে। আর এই পুরো সিরিজে কিন্তু মক টেস্টও হবে, পুরো কোয়েশ্চেনস আমরা ডিসকাস করে তার আনসারসও সলভ করব, সবটাই কিন্তু ঘরে বসে তোমাদের জন্য হয়ে যাবে। সো লেটস স্টার্ট টুডেজ এপিসোড। লাস্ট এপিসোডে অলরেডি আমি ডিসকাস করে দিয়েছিলাম যে আইএলটিএস পরীক্ষা দিতে গেলে 4টে সেগমেন্ট থাকবে, লিসনিং, রিডিং, রাইটিং এন্ড অফ কোর্স স্পিকিং। ওকে, এই 4টে বিষয়ের উপরেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে। চলো দেখে নি ফার্স্টে আমরা আইএলটিএস লিসনিং সেকশনে কিরকম কোয়েশ্চেনস থাকবে, কি প্যাটার্ন থাকবে। ওকে, সো আমরা দেখতে পাবো যে আইএলটিএস এই যে লিসনিং আছে এখানে 4টে পার্টস আছে, অর্থাৎ 4টে অডিও রেকর্ডিং তোমরা কানে শুনতে পাবে। ওকে, 4টে আলাদা আলাদা টপিকের উপরে অডিও রেকর্ডিং থাকবে। 30 মিনিট সময় তোমরা পাবে। এই 30 মিনিট সময়ের মধ্যে যেটা তুমি শুনছো সেই মানে শুনে কোয়েশ্চেন গুলোর আনসার কিন্তু শুনতে শুনতেই তোমাকে লিখতে থাকতে হবে। ইয়েস, আলাদা করে কিন্তু হবে না ব্যাপারটা, তুমি শুনবে আর লিখবে সাইমালটেনিয়াসলি। ভাবছো কিভাবে সেটা সম্ভব? সব শিখিয়ে দেব। ওকে, আজকের এপিসোডে আমরা নম্বর বিভাগ ডিসকাস করছি, লিসনিং সেকশন, রিডিং, স্পিকিং সব ডিটেলসে আমরা করব। ফুল কোর্স তোমরা কিন্তু শিখতে চলেছো। তো দেখো, এই 30 মিনিটে তুমি শুনে শুনে উত্তরগুলো লিখে নিলে কোয়েশ্চেন পেপারে। এইবারে তুমি 10 মিনিটস পাবে ট্রান্সফার টাইম। ওকে, 10 মিনিট তুমি হাতে পাবে যে উত্তরগুলো তুমি নোট ডাউন করলে কোয়েশ্চেন পেপারে, সেইগুলো তোমার একটা আনসার শিট থাকবে, ওইখানে তুমি ঝটপট করে 10 মিনিটে সেটা দেখে লিখতে পারবে। ফর দ্যাট ইউ আর গেটিং 10 মিনিটস, সো 30 প্লাস 10 টোটাল 40 মিনিটস হচ্ছে তোমার আইএলটিএস লিসনিং সেকশনটা। এইবার বলে রাখি যে এই যে 4টে পার্টস পাবে, প্রথম পার্টটা কিন্তু ফার্স্ট রেকর্ডিংটা সব থেকে সহজ হবে। ওকে, আর এখানে কিছু পজ থাকবে, মানে যখন ধরো তুমি 2 মিনিট শুনলে, মানে খানিকটা পার্ট শুনলে, তারপরে ওরা স্টপ করবে, তুমি একটু টাইম পাবে, আবার পরবর্তী পার্টটা প্লে হবে, তো তুমি ব্রেকস পাবে, গ্যাপ পাবে আনসার গুলো লেখার জন্য আর কোয়েশ্চেনটা ভালো করে পড়ার জন্য। তুমি কিন্তু ব্রেকস এর মাধ্যমে ফার্স্ট রেকর্ডিংটা শুনতে পাবে এবং সেটা সহজ হবে। ইন কম্প্যারিজন টু দ্য সেকেন্ড ওয়ান, 2 নম্বরের কম্প্যারিজনে বললাম, 2 নম্বর রেকর্ডিং যেটা হবে সেটা প্রথম অডিও রেকর্ডিং এর থেকে একটু কঠিন হবে, কিন্তু ওখানেও তুমি ব্রেকস পাবে। মানে ধরো তোমার 5টা প্রশ্ন আছে, তুমি 5টা প্রশ্ন অবধি ওরা অডিওটা বলে দিল, মানে যে কনভারসেশনটা হচ্ছে তুমি শুনে নিলে, তারপরে স্টপ, একটা পজ হবে, তো তুমি 5টা কোয়েশ্চেন তুমি আনসার করে নিলে ঝটপট ঝটপট, তারপর আবার প্লে করবে, তারপর আবার পজ হবে। ওকে, এইটা তুমি সেকেন্ড অডিওতেও পাবে, থার্ড অডিওতেও পাবে, কিন্তু থার্ড অডিওটা আরো একটু কঠিন হবে, আস্তে আস্তে লেভেল অফ ডিফিকাল্টি ইনক্রিজ করতে থাকবে। 4 নম্বর অডিওতে কিন্তু কোনো ব্রেক থাকবে না, টানা হয়ে যাবে, শুনে শুনে সাইমালটেনিয়াসলি একসাথেই শোনা লেখা কনস্ট্যান্ট হতে থাকতে হবে,
ব্রেকস নেই, আর 4 নম্বর রেকর্ডিংটা সবথেকে টাফ হবে। কিন্তু যতই কঠিন হোক না কেন আমরা খুব সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেব, এতটুকু কথা 100% দিতে পারি। ওকে, সো চলো দেখে নিই এবার আমরা ঝটপট করে রিডিং সেকশনটাতে কি থাকবে। রিডিং সেকশনটা কিন্তু একাডেমিক পরীক্ষাতে আর আইএলটিএস জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে আলাদা হবে একটু। ওকে, যেমন ধরো কিন্তু হ্যাঁ লিসনিংটা আবার সেম থাকবে। লিসনিংটা কিন্তু আইএলটিএস জেনারেল আর আইএলটিএস একাডেমিক এর জন্য সেম থাকবে, বাট রিডিংটা একটু আলাদা থাকবে, রাইটিংটাও একটু আলাদা থাকবে। চলো দেখে নি রিডিংটা। রিডিং একাডেমিকে থাকছে 3 টেক্সটস, 3টে টেক্সট থাকছে, 3টে টপিকস তোমার কাছে থাকবে। 60 মিনিট হচ্ছে তোমার টাইম, 60 মিনিট। ওকে, 60 মিনিটস এর মধ্যে তোমাকে এই 3টে টেক্সট ভালো করে পড়ে কোয়েশ্চেনস এর আনসার করতে হবে ফর আইএলটিএস একাডেমিক। আর আইএলটিএস জেনারেল এর জন্য এটাও 60 মিনিটস টাইম থাকছে, বাট 5 to 6 টেক্সট থাকবে। There will be 5 to 6 টেক্সট, 5টা থেকে 6টা প্যারাগ্রাফ তোমরা কিন্তু পাবে এখানে, যেটা তোমাদের রিড করতে হবে, পড়ে তার উত্তর তোমাকে লিখতে হবে। 60 মিনিট তুমি সময় পাবে। এই হলো ডিফারেন্স আইএলটিএস রিডিং একাডেমিক আর আইএলটিএস রিডিং জেনারেল ট্রেনিং এর মধ্যে। বাই দ্য ওয়ে, লাস্ট এপিসোডে বলে দিয়েছিলাম, যারা নতুন দেখছো তাদের জন্য আমি আবার বলে দিই, এটা অনেকেই জানো, জেনারেল যেটা আইএলটিএস জেনারেল ট্রেনিং, সেটা আমরা যখন বিদেশে ইমিগ্রেশনের জন্য যেতে চাই বা কোনো জবের জন্য যেতে চাই, কর্মক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই পরীক্ষাটা মানে দেওয়া উচিত। আর আইএলটিএস একাডেমিক যেটা আছে এটা কিন্তু উচ্চ শিক্ষার জন্য, পোস্ট গ্রাজুয়েশন or graduation for your higher studies, you should go for IELTS Academy. Now let's take a look at IELTS writing exam. Okay, যেরকম বললাম একাডেমিক জেনারেল দুটোতে কিন্তু একটু ডিফারেন্স আছে আইএলটিএস রাইটিংটা। ওকে, রাইটিং এর ক্ষেত্রে তোমরা দুটো টাস্ক পাবে। তো এখানে বলে দিই, রাইটিং এ আইএলটিএস একাডেমিক আর আইএলটিএস জেনারেল দুটোতেই তোমরা দুটো করে টাস্ক পাবে। টাস্ক 1, প্রথম কোয়েশ্চেনটাকে টাস্ক 1 বলা হবে, আর 2 নম্বরটাকে বলা হবে টাস্ক 2। তো দেখো আইএলটিএস একাডেমিক মানে রাইটিং এ 2 tasks, 60 minutes time, alright? And over here for IELTS general training also, writing a 2 tasks and time limit 60 minutes. লেখা আছে, ক্লিয়ার? কিন্তু টাস্কের মধ্যে আমি বললাম ডিফারেন্স আছে, সেটা কি? আইএলটিএস একাডেমিক রাইটিং এর টাস্ক 1 এ একটা ছবি থাকবে। It can be a bar graph or maybe a pie chart. It can be a diagram. ধরো একটা হাউজিং কমপ্লেক্স 2020 সালে কিরম ছিল আর 2024 গিয়ে কতটা উন্নত হয়েছে সেটা ধরো একটা ছবি রইলো। লাইন গ্রাফ এরমও থাকতে পারে। ইন শর্ট, একটা কোনো ছবি থাকবে, একটা কোনো ডায়াগ্রাম থাকবে, সেটা দেখে তোমাদের সেন্টেন্স ফর্মে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে হবে, কম্প্যারিজনস করতে হবে যেখানে যেখানে দরকার। এইটাই হলো তোমাদের কাজ ফর একাডেমিক আইএলটিএস টাস্ক 1 রাইটিং সেকশন আই এম সেইং। ওকে, ওয়ান ইম্পর্টেন্ট টিপ ফর অল অফ ইউ, সবার জন্য একটা খুব ইম্পর্টেন্ট টিপ আমি এখন বলবো ফর আইএলটিএস রাইটিং। অলরাইট, একাডেমিক সেকশনে, একাডেমিক আইএলটিএস এ রাইটিং সেকশনে যখন টাস্ক 1 আসছে, অনেকেই এখানে কনক্লুশন লিখে ফেলে। ওকে, there is no need to write any conclusion when it comes to task 1. task 2 তে কনক্লুশন দিতে হবে, টাস্ক 1 এ কিন্তু কনক্লুশন দেওয়ার কোনো দরকার নেই। ওকে, আরো ডিটেলে ইন ডেপথ ডিসকাস করব রাইটিং কিভাবে ভালো করবে, রাইটিং এর ভোক্যাব, all these graphs কিভাবে সেগুলো সলভ করব, সব হবে স্টেপ বাই স্টেপ। রাইট, স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। এইবারে চলো দেখে নি এই রাইটিং এর যে কথাটা হচ্ছে ফর দ্য জেনারেল ট্রেনিং। অলরাইট, জেনারেল ট্রেনিং এ থাকবে লেটার। ইট ক্যান বি আ ফর্মাল লেটার, ইট ক্যান অলসো বি ইনফর্মাল লেটার। তো হয় তুমি ফর্মাল লেটার পাবে or you will get informal letter for IELTS writing section for the general training. Alright? Okay, কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে একাডেমিক হোক বা জেনারেল ট্রেনিং আইএলটিএস হোক,
টাস্ক 2 রাইটিং এ টাস্ক 2 দুটোরই সেম থাকে, ইট ইজ ওয়ান এসে। তো টাস্ক 2 তে একটা এসে লিখতে হবে, এইটা দুটোরই সেম। চলো ঝটপট দেখে নি স্পিকিংটা। ওকে, স্পিকিং এ লেখাই আছে 3 পার্টস। দেখো 3 পার্টস। স্পিকিং এক্সামটা 3টে পার্টে হবে। ফার্স্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন হবে তোমার সাথে, সেকেন্ড একটা টপিক দেওয়া হবে, কোয়েশ্চেন পেপারে টপিকটা থাকবে, তার কিছু সাব পার্টস থাকবে, সেটার উপরে তোমায় ডিসকাস করতে হবে। আর তারপর কি হবে বলতো, যেটা তুমি ডিসকাস করলে টপিকে, তার উপরেই মেইনলি একটা ওয়ান অন ওয়ান কনভারসেশন হবে। সো ইন শর্ট, আজ আমরা পুরো নম্বর বিভাগটা দেখে নিলাম। আইএলস এ কিন্তু তোমরা নম্বর অ্যাজ সাচ পাবে না, পাবে হলো ব্যান্ড। যা তোমার টোটাল মার্কস থাকছে ইভেন্চুয়ালি সেটা চলে আসবে একটা ব্যান্ড ফর্মে। বেস্ট মার্কস হলো তোমার ব্যান্ড 9, লোয়েস্ট হলো 0, and band 7, 8 is also good, band 6 is average, 5 sort of average, but after that band 1, 2, 3, 4 below average. Okay, so we promise you ke amra tomader help korbo to get the best band. All right, so that's it for today. It's a wrap. আজকের মতো এখানেই এন্ড করলাম ক্লাসটা। চলো ডে 3 তে দেখা হচ্ছে। কি শেখাবো ডে 3 তে আইএলস এর, সেটা ডে 3 তেই দেখতে পাবো আমরা। ওকে, ইটস আ সারপ্রাইজ। Thank you so much for watching everybody. You're watching me on EFA Spoken English Official, and I am Krishnanjana Chatterjee Datta, the trainer-in-chief of EFA. Thank you so much once again. Bye. আজ আমরা যেটা ডিসকাস করব, that is IELTS listening test. Okay, আমরা আছি ডে নাম্বার 7 এ। যারা আজকে প্রথমবার দেখছেন আর আগের এপিসোডস গুলোতে কি হয়েছে এটা ভাবছেন, তাদের জন্য একটা রিক্যাপ। এপিসোড 1 এ মানে ডে 1 এ ছিল আইএলস এর ইন্ট্রোডাকশন এপিসোড। সমস্ত খুঁটিনাটি ডিটেলস আইএলস নিয়ে সেই এপিসোডে আপনারা পেয়ে যাবেন। আর ডে 2 তে ছিল মার্কস ডিস্ট্রিবিউশন, কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস এর উপরে, কোয়েশ্চেনস কিরকম, কত ভাগ, কিরকম নম্বর হবে সেটা নিয়ে। আর যেটা আমাদের ডে 3, 4, 5 and 6 আমরা ফোকাস করেছি আইএলস একাডেমিকের রাইটিং সেকশনের উপরে। কারণ রাইটিং এ গিয়ে কিন্তু ট্রিক্স যেগুলো থাকে, রাইটিং প্যাটার্নস, এখানে কিন্তু ভুল হয়ে গেলে পুরো ব্যান্ড স্কোরটা ডাউন হয়ে যাবে। কারণ রিডিং বা লিসনিং এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আপনি 1 ওয়ার্ড 2 ওয়ার্ড ট্রু ফলস, ইয়েস নো এভাবে অনেক সময় গেসওয়ার্ক করেও মার্কস হয়ে যেতে পারে। কিন্তু রাইটিং এ কিন্তু নিজের স্কিলটা আমাকে দেখাতেই হবে। আর সেইখানে আমার ভোক্যাবুলারি, আমার সেন্টেন্স কনস্ট্রাকশন, আমার প্রপার গ্রামার, এগুলো কিন্তু কোনোভাবেই আমি মানে কাউকে ফুল করতে পারবো না, আমি কোনোভাবেই লুকিয়ে ম্যানেজ করতে পারবো না। ইট উইল বি অবভিয়াস, ওখানে আমি ধরা পড়ে যাব আমার ইংলিশ লেভেলটা যদি কাঁচা থাকে। তো এটা কিন্তু আমার মতে একটা টাফ সেকশন, তাই আগে থেকেই আমাদের রাইটিং সেকশন নিয়ে কিন্তু প্রিপেয়ার করাটা খুব 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 নেসেসারি। ডেফিনেটলি সব সেকশনসই করব। আজ আমরা যেটা সেকশন করব, অবভিয়াসলি ইট ইজ দ্য লিসনিং টেস্ট। সো আইএলস প্রস্তুতি মানে আইএলস এর প্রিপারেশন শুরু করে দিচ্ছি আমরা ডে 7, আর আমাদের ফোকাস হলো অন দ্য লিসনিং টেস্ট। এই লিসনিং টেস্টটা কিন্তু আইএলস একাডেমিক আর আইএলস জেনারেল দুজনদেরই জন্য সেম থাকবে। যারা এটা আর ওটা দিচ্ছ, জেনারেল আর একাডেমিক, সবার জন্য কিন্তু লিসনিং সেকশনটা থাকছে সেম। তো লিসনিং নিয়ে সমস্ত ডিটেলস এক্ষুনি ঝটপট বোর্ডে দেখো আর ক্লিয়ার করে নাও। পয়েন্ট নাম্বার 1, ফার্স্ট সেকশন অফ আইএলস টেস্ট। ইয়েস, লিসনিংটা হচ্ছে আইএলস এর সর্বপ্রথম সেকশন। লিসনিং দিয়েই কিন্তু এই পরীক্ষাটা শুরু হবে। পয়েন্ট নাম্বার 2, 30 মিনিট সময় তোমরা পাবে। ইউ উইল বি গেটিং অ্যাবাউট 30 মিনিটস টাইম টু রাইট ডাউন ইয়োর অ্যান্সার্স। ওকে, আনসার্স গুলো লেখার জন্য তোমরা 30 মিনিট টাইম পাবে, আর 10 মিনিট এক্সট্রা পাবে যে আনসার্স গুলো লিখলে ওটা আনসার শিটে তুলে দেওয়ার জন্য। আর দেখো তোমাদের স্ক্রিনে আনসার শিট কিরকম দেখতে হয়। এই হলো আইএলস লিসনিং টেস্টের আনসার শিট। ভালো করে দেখে নাও,
IELTS এর আনসার শিটে তোমাদেরকে লাস্টের যে 10 মিনিট থাকবে সেখানে আনসারগুলো ট্রান্সফার করে দিতে হবে। সো পয়েন্ট নাম্বার 3 ডিসকাস করে দিলাম, 10 মিনিটস ট্রান্সফার টাইম অ্যাট দি এন্ড। ওকে, মানে আনসার শিটে তোমরা আনসারগুলো ট্রান্সফার লিখে দেবে 10 মিনিট। তো টোটাল হলো 30 আর 10-এ 40 মিনিট। 40 মিনিটের মোট তুমি এই পরীক্ষাটা দিচ্ছ। ওকে, চলো দেখি নেক্সট পয়েন্ট কি আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ইউ লিসেন টু দি অডিও রেকর্ডিং অনলি ওয়ান্স, মানে প্রত্যেকটা রেকর্ডিং যেটা তুমি শুনবে একবারই শুনবে। বাই চান্স কিছু যদি মিস হয়ে যায় আর তুমি ভাবো এটা আমি আরেকবার রিপিট শুনতে পাবো, আমাকে সেকেন্ড রাউন্ড দেওয়া হবে, নো, একবারই যা শোনার তোমাদেরকে শুনে ফেলতে হবে আর শুনতে শুনতেই কিন্তু লিখতে থাকতে হবে। মাঝে কিছু পজেস থাকবে, কিছু গ্যাপস থাকবে, সেই গ্যাপসেও তুমি লিখতে পারো ডেফিনেটলি। ওকে, কিন্তু এখানে একটা কথা বলে দিই যে এই যে তোমরা গ্যাপটা পাবে এটা লাস্ট সেকশনে কিন্তু পাবে না। ওকে, লাস্ট সেকশন বলতে কি বোঝাচ্ছে? ওয়েল, দেয়ার আর 4 পার্টস টু দিস টেস্ট। অর্থাৎ এই পার্টিকুলার লিসনিং টেস্ট যেটা আছে IELTS এর, সেখানে তোমরা 4 রকম রেকর্ডিং কিন্তু শুনতে চলেছ। 4টে পার্টের মধ্যে যেটা ফাইনাল পার্ট, পার্ট 4, এইখানে কোনো ব্রেকস বা গ্যাপ থাকছে না, কিন্তু পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3-তে একটু একটু তোমরা ব্রেকস পাবে, মানে খানিকটা রেকর্ডিং এর পরে একটু একটা পজ হবে, তুমি সেখানে ভাবতে পারো, দেখতে পারো, লিখে নিতে পারো, ইউনো। বাট যেটা পার্ট 4 ওটা টানাই কিন্তু হয়ে যাবে রেকর্ডিং উইদাউট আ পজ। তো এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই রেকর্ডিং গুলোতে থাকবেটা কি, কি শুনতে চলেছি আমরা, চলো দেখে নিই সেটাও। তো পার্ট 1-এ থাকবে 2 স্পিকার্স, 2জন বক্তা থাকছে যারা কথোপকথন করছে, এবং কি বিষয়ে, কোনো সোশ্যাল সেটিং এর ওপরে কিন্তু কথাটা হচ্ছে। সোশ্যাল সেটিং মানে ধরো মেবি তোমার ল্যাপটপ খারাপ হয়ে গেছে, তুমি কোনো সার্ভিস সেন্টারে ফোন করেছো, সেখানে কনভারসেশন হচ্ছে তোমার সাথে আর ওনার সাথে, সার্ভিস সেন্টারের যিনি মানে এমপ্লয়ি আছেন। বা এরকম হতে পারে এক্সাম্পল রেন্টিং আ হাউস, তুমি বাড়িটা ভাড়া দিতে চাইছো, তো ভাড়াটে আর বাড়িওয়ালা যে ল্যান্ডলর্ডের সাথে কথা হচ্ছে। তো এরকম কোনো সামাজিক একটা সেটিং এর ওপরে থাকছে আমাদের IELTS এর পার্ট 1-এর রেকর্ডিং। আর এই রেকর্ডিংটা সব থেকে ইজি হতে চলেছে। প্রথম যে রেকর্ডিংটা হবে সেটা সব থেকে ইজি হবে বাকি রেকর্ডিংস গুলোর তুলনায়। আর ওই যে গ্যাপটা বললাম, মানে ধরো একটা পোর্শনের পরে একটু গ্যাপ হলো, 5টা কোয়েশ্চেনে তুমি আনসার করলে, আবার 6 নম্বর কোয়েশ্চেনে আসার আগে আবার তুমি শুনে নিলে খানিকটা, 6, 7, 8-এর পরে আবার একটু গ্যাপ হলো, তুমি সেটা আনসার করে দিলে, এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। চলো এবারে এটা তো বুঝলাম, দেখবো পার্ট 2 রেকর্ডিং এ কি থাকবে, মানে 2 নম্বর যে রেকর্ডিংটা শুনতে চলেছি সেখানে কি আছে, তাই না? জানতে ইচ্ছা করছে, চলো দেখে নি। খুব সোজা, ভয় নেই কোনো, আমরা আছি তোমাদের সাথে, আর স্বপ্ন পূরণ হবেই হবে। ঠিক আছে, মন দিয়ে দেখতে থাকো আর হার্ড ওয়ার্ক করো। নেক্সট পার্ট 2, যেটা আমাদের সেকেন্ড রেকর্ডিং থাকবে, দ্যাট ইজ 1 স্পিকার, একজন কথা বলছে, বক্তা এখানে একজন থাকবে, আর এটা একটা নন একাডেমিক সেটিং থাকবে। ঠিক আছে, মানে এডুকেশনাল সেটিং না, একদমই নন একাডেমিক সেটিং এর ওপরে কোনো জেনারেল বিষয়ে কথা হচ্ছে। যেমন ধরো এক্সাম্পলস হচ্ছে বেনিফিটস অফ এক্সারসাইজ। সো এক্সারসাইজ, মিউজিক, ফুড, মুভিজ, যে কোনো কিছু নিয়েই এরকম কথা হতে পারে, যেটা তোমরা পাচ্ছ আমাদের সেকেন্ড রেকর্ডিং এ। এই রেকর্ডিংটা কিন্তু 1 নম্বর রেকর্ডিং এর থেকে একটু হার্ড হবে, একটু কঠিন হবে, খুব না, একটু। একটা রেকর্ডিং হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, অনেক ক্লোজ তোমরা এবারে 3 নম্বর আর 4 নম্বরে। চলো দেখে নি কিরকম আমরা অডিও পাবো। 3 নম্বরে পার্ট 3-তে আপ টু 4 স্পিকার্স। হ্যাঁ, এখানে কিন্তু একটু ট্রিকি হয়ে গেল, কারণ 4টে লোক একসাথে কথা বলছে, অবশ্যই বুঝতে পারছো একটু কঠিন তো হবে, তাই না? সো 4 জন ব্যক্তি কথা বলছে, একাডেমিক সেটিং থাকছে, এক্সাম্পল প্ল্যানিং আ রিপোর্ট। ওকে, তো কোনো একাডেমিক, একটা এডুকেশনাল কোনো একটা বিষয়ে কিন্তু 4 জন ব্যক্তি মিলে কথোপকথন হবে
থার্ড যে রেকর্ডিং সেখানে। আর এই পার্ট 3 যেটা আছে মানে 3 নম্বর রেকর্ডিংটা 2 এর থেকে আর একটু হার্ড হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর 4 নম্বরটা হবে সব থেকে হার্ড, বাট ভয়ের কিছু ব্যাপার নেই, বিশাল হার্ড আমি এরকম বলছি না, আমি খালি বলছি একটা ইজি, 1 থেকে 2 একটু হার্ড, 2 থেকে 3 একটুখানি বেশি হার্ড, আর তারপরে 4টা সব থেকে হার্ড। ইটস নট দ্যাট এমন হার্ড যে তুমি মানে দিতে পারবে না, এরকম না, জাস্ট লেভেলটা তোমাদের আপ হতে থাকবে, রেকর্ডিং এর লেভেলটা আপ হতে থাকবে, ঠিক আছে? বাট এমন কিছু না যে তুমি পারছোই না বা হবেই না। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। দেখবো আমরা 4-এ কি থাকছে রেকর্ডিং এ। একজন স্পিকার দেখো আবারও কথা বলবে এখানে, একাডেমিক লেকচার হবে, এক্সাম্পল ডেভেলপমেন্ট ইন পাবলিক ট্রান্সপোর্ট। এটাও আবার মানে জেনারেল কোনো পাবলিক ইন্টারেস্ট, একটা জেনারেল নলেজের ওপরে কিন্তু বিষয়টা মূলত থাকবে, ঠিক আছে? আর মনে রেখো পুরোটা তুমি কিন্তু টানা শুনছো 4 নম্বর রেকর্ডিংটা, উইদাউট আ পজ, উইদাউট আ ব্রেক, তাই খুব মন দিয়ে কিন্তু রেকর্ডিংটা শুনতে হবে। ওকে, এইবারে দেখো মার্কস এর ব্যাপারে। টোটাল মার্কস অবভিয়াসলি 40 থাকছে, 40 কোয়েশ্চেন্স, সো 40 মার্কস। 40 এর উপর তুমি কি রকম মার্কস পাচ্ছ তার উপরে ডিপেন্ড করবে তোমার ব্যান্ড স্কোর। তো এখানে ব্যান্ড স্কোরের একটা ইনফরমেশন তোমাদের জন্য লিখে দিয়েছি। যদি কেউ 40-এ 9 নম্বর পাও, 9, তাহলে সেটা ব্যান্ড 4। যদি কেউ 16 নম্বর পাও সেটা ব্যান্ড 5। এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, ওকে, এটা রাফলি বলছি। যদি কেউ 23 মার্কস পায় সেটা হচ্ছে ব্যান্ড 6। যদি কেউ 30 নম্বর পায় তাহলে ব্যান্ড 7। যদি কেউ 35 মার্কস এরকম পায় তাহলে সেটা হবে ব্যান্ড 8। আর তুমি যদি 38, 39 স্কোর করতে পারো, definitely you are getting band 9. ওকে, সো টার্গেট হচ্ছে টপ ক্লাস ব্যান্ড পাওয়া। এই সেকশনটা কিন্তু বাকি যে সেকশনস গুলো আছে আইএলস এর, অর্থাৎ স্পিকিং, রাইটিং আর রিডিং, এদের মধ্যে সব থেকে ইজি কিন্তু আইএলস এর লিসনিং সেকশনটা। তো লিসনিং এ যদি তুমি ভালো ব্যান্ড স্কোর পাও তাহলে তোমার অ্যাভারেজ যে টোটাল যে ব্যান্ড স্কোরটা হবে সেটা কিন্তু অনেক টপ ক্লাস হবে, তাই না? তো টার্গেট করতে হবে যে ডেফিনেটলি লিসনিং এ কিন্তু ফুল মার্কস বা ক্লোজ টু ফুল মার্কস যাতে স্কোর করা পসিবল হয়। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলবো, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। যদি তোমার স্পেলিং মিস্টেক হয় কিন্তু উত্তরটা তুমি সঠিক দিয়েছো, তাহলে কি তুমি কোনো নম্বর পাচ্ছ? Well, answer is no. ভুল বানান হলে কিন্তু যদি তুমি সঠিক উত্তরটাও লেখো তাহলে, মানে ধরো দোকানের নাম কি ছিল, আর দোকানের নাম যেটা ছিল তুমি দিয়ে দিলে ব্যান্ড শপ 18, এটা সাপোজ দোকানের নাম ছিল আর কোয়েশ্চেনে আছে তুমি লিখলে ব্যান্ড শপ 18। এবারে তুমি হয়তো SHOP শপ না লিখে তুমি লিখে দিলে SHOPP শপ, সো এটা কিন্তু 0 হয়ে যাবে। এই আইএলস লিসনিং এ কিন্তু হাফ নম্বর দেওয়া হয় না, হয় 1 আউট অফ 1 or 0। কিন্তু ভয়ের একদম ব্যাপার নেই, কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে, কষ্ট না করে কিছু না করলে তো কিছুই জীবনে পাওয়া যায় না, তাহলে জাস্ট বাড়িতে বসে টিভি দেখতে হবে আর শুয়ে থাকতে হবে, তাই না? তো যেটা হচ্ছে ইংলিশটাকে ভালোবেসে শেখো। ওভারঅল আইএলস এর মেন যদি আমাকে ট্রিক কি ভালো নম্বর পেতে গেলে বা ব্যান্ড স্কোর পেতে গেলে, সেটা সিম্পল, ইংলিশটাকেই ভালো করে ফেলো, ইংলিশের বেসটা স্ট্রং করে ফেলো, তাহলেই তোমরা কিন্তু আইএলস এ খুব ইজিলি ভালো ব্যান্ড স্কোর পাবে। আইএলস এক্সাম কিন্তু খুব কঠিন এরকম না, জাস্ট তোমার ইংলিশটাকে তোমাকে ওভারঅল ভালো করতে হবে। তুমি মক টেস্ট পেপার একটার পর একটা যদি কোয়েশ্চেন পেপার সলভ করতে থাকো আর ভাবছো যে এটা আমাকে হেল্প করবে, নো। প্র্যাকটিস 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 টেস্ট পেপারস, দ্যাট ইজ নট দ্য সলিউশন, এটা সলিউশন নয়। ফার্স্ট ইংলিশটাকে ভালো করো, তারপরে টেস্ট পেপার সলভ করো, কম পেপার সলভ করো, বাট যতগুলো করছো ভালো করে নিজের বেস তৈরি করে তারপরে সলভ করো। কোয়ালিটি উইন করে, কোয়ান্টিটি না, তাই না? আর লিসনিং এর জন্য বেশি বেশি করে ইংলিশ শুনতে থাকো। যদি তোমার ইংলিশটা কাঁচা হয় তাহলে তুমি কোনো রেসিপি, ইংলিশে রান্নার যে প্রোগ্রামসগুলো হয় সেগুলো শোনো,
দেখবে রান্নাটা তো তুমি হয়তো জানো যে চিকেন কারি বলো বা একটা স্যান্ডউইচ ও পিৎজা হোয়াটএভার কিভাবে করতে হয়, আর যদি নাও জানো তাহলে তুমি অবভিয়াসলি খেয়েছো, তোমার একটা আইডিয়া থাকবে, আর তুমি চোখে দেখতে পাচ্ছ যে প্রথমে তেল দিল না ঘি দিল, পেঁয়াজ কুচো দিচ্ছে, গ্যাসটা অন করছে, তো সেটাই যেটা করছে তুমি ভিডিওটা দেখছো, আবার ডায়লগটাও শুনতে পাচ্ছ, তো খুব ইজিলি তোমরা কিন্তু ইংলিশে রান্নাগুলো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যার যেটা ভালো লাগে, যে যেটা বুঝতে পারবে সেই ওয়াইজই দেখো। যদি ট্রাভেল মানে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম ভালো লাগে, ঘুরতে ভালোবাসো, ট্রাভেল ব্লগস দেখো ইংলিশে, তাই না? বা কোনো প্রোগ্রাম দেখো, ফুডি যদি হও, খাদ্য রসিক, রান্নাবান্না নিয়ে কোনো ইংলিশ প্রোগ্রামস দেখো, ইন্টারভিউ দেখতে ভালোবাসো, বলিউড ভালো লাগে আর হলিউড ও টলিউড, ইউ ক্যান ওয়াচ ইংলিশ ইন্টারভিউজ অফ সেলিব্রিটিজ, তাই না? কার্টুনস দেখতে পারো, শর্ট স্টোরিজ দেখতে পারো, কোনো লাইফস্টাইলের শো দেখতে পারো, নিউজ ভালো লাগলে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দেখতে পারো, যেটা ভালো লাগে সেটা দেখো, বা পডকাস্ট শোনো, শুনতে থাকো, আর দেখবে শুনতে 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 তোমার লিসনিং পাওয়ার কত ভালো হয়ে যাচ্ছে, কিভাবে ভালো হয়ে গেল তুমি নিজেও জানতে পারবে না, টের পাবে না। দ্যাটস ইট ফর টুডে। আই থিঙ্ক আজকের মতো এতটাই রাখলাম, নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, হ্যাপি থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিবডি। মে গড ব্লেস ইউ। বাই। আইএলটিএস প্রস্তুতি ডে 14 স্পিকিং টেস্ট। প্রথমেই দেখা যাক যে এই স্পিকিং টেস্টটা মানে কথা বলার যে পরীক্ষা সেটা কখন হয়। দেখো স্পিকিং টেস্ট কখন হয়, up to 7 days before or 7 days after the other tests or same day। অর্থাৎ এই স্পিকিং যে এক্সামটা হবে এটা আইএলটিএস এর যে বাকি পরীক্ষাগুলো হয়, অর্থাৎ লিসনিং, রিডিং আর রাইটিং। দেখো লিসনিং, রিডিং আর রাইটিং একসাথে হবে 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে? এটা টাইম লিমিট। এবার এই যে 2 hours 40 minutes এর লিসনিং, রিডিং, রাইটিং টেস্ট যেটা একসাথে হচ্ছে, এইটা যেদিন হবে সেম ডেতে হতে পারে তোমাদের স্পিকিং টেস্ট। এই মেন পরীক্ষাটার আগে হতে পারে বা পরে হতে পারে, বা 7 দিন আগে 7 দিনের আবার পরে এই পরীক্ষাটা স্পিকিং টেস্টটা হতে পারে। ওকে, তাহলে আমরা জেনে নিলাম যে আইএলটিএস এর স্পিকিং টেস্টটা এক্স্যাক্টলি কখন হয়। এবার চলো দেখে নিই এই কোয়েশ্চেন পেপার প্যাটার্নটা কিরকম হয়। স্পিকিং টেস্টটা মূলত 3 বিভাগে হয়, মানে 3 পার্টস আছে এটাতে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। একে একে দেখবো প্রত্যেকটা পার্ট। চলো দেখে নিই পার্ট 1। পার্ট 1-এ যেটা হয়ে থাকে, ফার্স্ট অফ অল তোমার নাম জিজ্ঞেস করা হবে, কারেক্ট? তারপর বলবে তোমাকে কি নামে ডাকা যায়, ইয়েস, তুমি তোমার ডাক নামটা বলতে পারো। তোমার থেকে তোমার পাসপোর্ট চাওয়া হবে, ইয়েস। আফটার দ্যাট তোমার সাথে কিছু ফ্যামিলিয়ার টপিকস নিয়ে ইন্ট্রোডাকশন টাইপের কিছু কথোপকথন হবে। এখানে আমি লিখে দিয়েছি কোয়েশ্চেন আনসার অ্যাবাউট ফ্যামিলিয়ার টপিকস ইন্ট্রোডাকশন টাইপ। অর্থাৎ তুমি যদি এডুকেশন মানে আইএলটিএস একাডেমিক দাও পড়াশোনার সূত্রে, তো তোমার একাডেমিক্স নিয়ে কথা বলবে। আর যদি তুমি বিজনেস বা জব রিলেটেড কারণে বিদেশ যাচ্ছ, মানে আইএলটিএস জেনারেল দিচ্ছ, তাহলে তোমার জব রিলেটেড, বিজনেস রিলেটেড কোয়েশ্চেন্স থাকবে, তোমার ফ্যামিলি নিয়ে কোয়েশ্চেন্স থাকবে, তোমার নেচার নিয়ে কোয়েশ্চেন্স থাকবে, তুমি কোন কান্ট্রি, কোন স্টেট, কোন ডিস্ট্রিক্টে বিলং করো, তোমার জায়গা নিয়ে কোয়েশ্চেন থাকবে। সো এই টাইপের ফ্যামিলিয়ার টপিকস থাকবে। তুমি ধরো তুমি জায়গাটার কথা বললে, তোমাকে এবার বলবে তুমি ফ্ল্যাটে থাকতে ভালোবাসো না হাউসে থাকতে ভালোবাসো, ইউনো মোটামুটি বেসিক টাইপেরই ইন্ট্রোডাকশন টাইপ অফ কোয়েশ্চেন আনসার সেশন হবে রাউন্ড নাম্বার 1 বা পার্ট 1-এ। এই পার্ট 1টার টাইম লিমিট হচ্ছে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট হবে এই পরীক্ষাটা। ওকে, এইবারে এই পার্টটা হয়ে যাওয়ার পর যেটা শুরু হবে সেটা অবভিয়াসলি পার্ট 2। পার্ট 2-তে কি থাকে? পার্ট 2-তে দেখো আ পার্টিকুলার টপিক উইথ সাব পার্টস। ওকে, সো পার্ট 2-তে কিরকম থাকবে, একটা ব্রড টপিক তোমাকে দেওয়া হবে যার কিছু সাব পার্টস থাকবে, এবং এটা একটা কোয়েশ্চেন পেপারের লেখা থাকবে, পুরো কোয়েশ্চেনটা তার সাব পার্টসগুলো। তোমাকে 1 মিনিট সময় দেবে এক্সামিনার, যে 1 মিনিট সময়ে তুমি কোয়েশ্চেন পেপারে তোমার পয়েন্টসগুলো জট ডাউন করতে পারো। ওকে, তারপর তোমার সময় শুরু হবে 1 মিনিট পর, আর তুমি টোটাল 2 মিনিট সময় পাবে
পুরো কোয়েশ্চেন পেপারটা ফিনিশ করার, মানে ব্রড কোয়েশ্চেনের সাথে সাব পার্টসগুলো ডিসকাস করার, আনসার করার তুমি টাইম পাচ্ছ 2 মিনিটস। এই প্রত্যেকটা সেকশন ডিটেলে ট্রেনিং দেবো তোমাদের, ঠিক আছে? কিন্তু আজকে চলো স্পিকিং টেস্টটা একটা ওভারঅল জেনারেল ভিউ নিয়ে নিই ইন্ট্রোডাকশন টাইপ করে। ওকে, ডিটেলে তো আমরা শিখবই, কোয়েশ্চেন পেপারও সলভ করবো, টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, ডোন্ট ওয়ারি। চলো দেখে নিই থার্ড পার্টে কি হবে। ওকে, আর হ্যাঁ, পার্ট 2 এর টাইম তো বলেই দিলাম, দেখো 1 মিনিট প্রিপারেশন টাইম লিখে দিয়েছি রেড ইঙ্ক দিয়ে, আর 2 মিনিটস পাচ্ছ কথা বলার। চলো দেখে নিই থার্ড পার্টে কি আছে। থার্ড পার্ট, এক্সটেন্ডেড one-on-one conversation initiating from part 2 topic. মোর অ্যাবস্ট্রাক্ট, যেটা কিনা 4 থেকে 5 মিনিট হবে। অর্থাৎ এই যে পার্ট 2তে যে বিষয় তুমি আলোচনা করলে, ডিসকাস করলে, সেইখান থেকেই এরা পার্ট 3 এর কোয়েশ্চেন্স করা শুরু করবে। তারপর তুমি যেরকম আনসার করবে সেই ওয়াইজ কথোপকথনটা এগোতে থাকবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো পার্ট 2তে তোমাকে কোয়েশ্চেন করা হলো যে ডু ইউ লাইক টু গিভ গিফটস অর রিসিভ গিফটস? তুমি কি গিফট দিতে পছন্দ করো না নিতে? তোমাকে সাবপার্টসে জিজ্ঞেস করা হলো হোয়াটস দ্য মোস্ট ফেভারিট গিফট অ্যাকর্ডিং টু ইউ? সেকেন্ড পার্টে আছে হু গেভ ইট? থার্ডে হোয়াই ইজ ইট সো প্রেশিয়াস? তাহলে কোন গিফটটা তোমার সব থেকে কাছের, নেক্সট কে তোমায় দিয়েছে, আর কেন এটা তোমার কাছে এত মূল্যবান। ঠিক আছে, এইবারে তুমি যা বলার তোমার বললে পার্ট 2তে। মনে রেখো 2 মিনিটই কিন্তু টাইম পাবে বলার। ওকে, এইবার পার্ট 3তে কি হবে, এটা আরো অ্যাবস্ট্রাক্ট, এই যে লিখেছি দেখো, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে টপিকটা। মানে পার্ট 2তে তোমার এক্সপিরিয়েন্স, তোমাকে কে দিল গিফটটা, এইরকম হচ্ছে। পার্ট 3তে গিফটস ইন জেনারেল, তোমার হ্যান্ডমেড গিফটস বেশি ভালো লাগে না কি মার্কেট যে রেডিমেড প্রোডাক্টস, কোনটা বেটার? অতিরিক্ত গিফটস দিলে কি বাচ্চারা স্পয়েলড হয়ে যেতে পারে? এর সাইড এফেক্টস কি হতে পারে, নেগেটিভ পয়েন্টস? অনেকটা ব্যাপারটা জেনারেল একটা অ্যাবস্ট্রাক্ট দিকে যাবে। ওকে, they might also ask you expensive gifts versus less expensive gifts, emotions attached to gifts, etc etc. Okay, so in general, and then তুমি যেরম যেরম বলবে উত্তরগুলো দেবে, সেই ওয়াইজ এই ওয়ান অন ওয়ান কথোপকথনটা, কনভারসেশনটা চলতে থাকবে 4 থেকে 5 মিনিট, অ্যান্ড দ্যাটস ইট। এইখানে গিয়ে তোমার এক্সাম এন্ড হয়ে যাবে। টোটাল টাইম কথাবার্তা এই এক্সাম মানে স্পিকিং টেস্টের থাকছে রাফলি 15 মিনিটস অ্যাপ্রক্স। ওকে, আর একটা মজার বিষয় হলো স্পিকিং টেস্টটা কিন্তু আইএলস জেনারেল আর আইএলস একাডেমিকের জন্য সেম টু সেম থাকছে। তাই আজকের এই এপিসোডটা দুজনের জন্যই হেল্পফুল। এবার চলো দেখে নিই হাই ব্যান্ড স্কোর পেতে, স্পিকিং এ ভালো নম্বর স্কোর করতে গেলে তোমাদের কি কি কথা মাথায় রাখতে হবে, সেই ওয়াইজ তোমাদের ট্রেনিং দেবো আমরা। ইয়েস, নেক্সট এপিসোডসে। ফর আ হাই ব্যান্ড স্কোর, ভালো ব্যান্ড স্কোরের জন্য ফার্স্টলি গ্রামেটিক্যালি কারেক্ট হতে হবে সেন্টেন্সেসগুলো, গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস। ইউ মাস্ট বি এবল টু ফ্রেম ইয়োর সেন্টেন্সেস গ্রামেটিক্যালি কারেক্ট। একটু আধটু যদি সিলি মিস্টেক করো, নট দ্যাট তোমার ব্যান্ড স্কোর খুব খারাপ হয়ে যাবে, এরকম না। কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি যদি এখন ভাবো যে আচ্ছা একটু আধটু ভুল চলতা হ্যাঁ, চলো আমি ব্যান্ড স্কোর 7 পেয়েই যাব, তাহলে কিন্তু তুমি যেখানে 10টার মধ্যে 2টো ভুল করছো, তোমার 4টে ভুল হবে, 8টা ভুল হবে, তারপর 10টা ভুল হবে। তাই টার্গেট এটা রেখো যে যাতে আমি একটাও ভুল না সেন্টেন্স বানাই। কারেক্ট সেন্টেন্স বানাও, তোমার রাইটিংও হেল্প হবে, লিসনিং রিডিংয়েও হেল্প হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, গুড ভোক্যাবুলারি অর গুড লেক্সিক্যাল রিসোর্স। তো অবভিয়াসলি চয়েস অফ ওয়ার্ডস খুব ম্যাটার করছে। ভালো ভালো ওয়ার্ড ইউজ করো, কোয়ালিটি ওয়ার্ডস, নট নেসেসারি খুব ডিফিকাল্ট ওয়ার্ডস হতে হবে, কোয়ালিটি ওয়ার্ডস, অ্যান্ড দ্যাটস গোয়িং টু অ্যাশিওর ইউ আ হাই ব্যান্ড স্কোর, ভালো ব্যান্ড স্কোর পেতে সাহায্য করবে। ফ্লুয়েন্সি নেক্সট পয়েন্ট। ইয়েস, ফ্লুয়েন্সি তো লাগবেই। আটকে আটকে হোঁচট খেতে খেতে যদি বলি তাহলে কিন্তু অনেকটাই ব্যান্ড স্কোর কমে যায়। তাই খুব রিল্যাক্সড ওয়েতে
ইজি ওয়েতে একদম এনজয় করে তোমাকে কথা বলতে হবে, জাস্ট অ্যাজ ইফ ইউর ইন আ পডকাস্ট, ইউনো, তোমার একটা ইন্টারাকশন হচ্ছে, একটা তুমি ফ্রেন্ডের সাথে বসে গল্প করছো বা কোনো ইউনো রিলেটিভ, সামবডি ক্লোজ টু ইউ, জাস্ট ইউ হ্যাভ টু মেক দ্য হোল থিং ভেরি রিল্যাক্সিং। এটা যদি আর্টিফিশিয়াল করে ফেলো, মুখস্থ করে গিয়ে তুমি ওখানে বলছো, মেকানিক্যাল দেখাচ্ছে, খুবই মানে মাগড আপ, মুখস্থ বোঝা যাচ্ছে, সেখানে কিন্তু ব্যান্ড স্কোর আফেক্ট করবে। যত রিল্যাক্সড আর ন্যাচারাল বলবে তত ভালো ব্যান্ড স্কোর পাবে। নেক্সট হচ্ছে প্যারাফ্রেজিং। আইএলস এর যারা প্রিভিয়াস এপিসোডস গুলো দেখেছো তারা বুঝতে পারছো যে প্যারাফ্রেজিংটা কতটা ইম্পর্টেন্ট ফর আইএলস এক্সাম। লিসনিং বলো, রিডিং বলো, স্পিকিং বলো, রাইটিং বলো, প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু প্যারাফ্রেজিং তোমাকে অনেক হেল্প করবে। প্যারাফ্রেজিংটা কি? যে কোয়েশ্চেনটা করা হলো তোমাকে, সেইটাই তুমি যখন আনসার করবে ওয়ার্ডসগুলো চেঞ্জ করে দাও, সিনোনিমস ইউজ করো, অন্য ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে দাও, যদি গিভ থাকে গিভেন করে দাও, ফর্ম অফ ওয়ার্ড চেঞ্জ করে দাও, তো দ্যাট বিকামস প্যারাফ্রেজিং। আর সেটা তোমাকে খুব হেল্প করবে টু স্কোর দ্য বেস্ট ব্যান্ড। যেরকম ধরো আমি এই কোয়েশ্চেনটাতে পার্ট 2-তে বললাম দ্যাট ডু ইউ লাইক টু গিভ গিফটস অর ইউ লাইক টু রিসিভ গিফটস, হোয়াটস ইউর ফেভারিট গিফট, হু গেভ ইট টু ইউ, ইউনো, অ্যান্ড ওয়াই ইজ ইট সো প্রেশিয়াস। যেরকম ধরো ওয়াই ইজ ইট সো প্রেশিয়াস, এটাকে আমি বলতে পারি ওয়েল it's invaluable to me, or it's priceless to me because, and then ... you give your reasons, okay? তাহলে আমি এখানে কি করলাম, প্রেশিয়াস শব্দটাকে অন্য শব্দ দিয়ে চেঞ্জ করে দিলাম। তারপর দেখো who gave it to you, you can say it was given to me by my husband, by my friend, by my brother। তাহলে গেভটাকে আমি গিভেন করে দিলাম, এখানেও প্যারাফ্রেজিং হয়ে গেল। ইয়েস, সো মূলত ডিটেলে তোমাদের ট্রেনিং দেব নেক্সট পর্বগুলোতে, বাট আশা করি তোমরা বুঝতে পারছো যে প্যারাফ্রেজিং বলতে আমি কি মিন করছি, আর এটা কিন্তু খুব হেল্প করবে তোমাদেরকে ভালো ব্যান্ড স্কোর পেতে, ডেফিনেটলি সাহায্য করবে। অ্যাকসেন্ট নট রিকোয়ার্ড, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ওয়েল, যদি তোমাদের ব্রিটিশ অ্যাকসেন্ট না থাকে বা আমেরিকান অ্যাকসেন্ট না থাকে তো কোনোভাবেই সেটা কিন্তু তোমার ব্যান্ড স্কোরে কোনো রকম প্রভাব ফেলবে না। তো এটা একটা খুব ভালো খবর আশা করছি তোমাদের কাছে, যে ব্রিটিশ অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট না জানলেও প্রবলেম নেই। কিন্তু 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 তার মানে এই নয় যে তুমি একদম ওম্যান, ওমেন, শিট, স্ট্যান্ড এরকম মানে খুবই একটা খারাপ প্রনাউন্সিয়েশন নিয়ে চলে যাচ্ছে ওখানে, বাউল বলকে বলছো বা বটকে বাউট বলছো, তাহলে তো ওরা বুঝতেই পারবে না যে তুমি কি বলছো। সো একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন কিন্তু অবশ্যই প্লিজ মেনটেন করো, ওকে? বাট সো কল্ড অ্যাকসেন্ট না থাকলেও প্রবলেম হবে না, ব্যান্ড স্কোর ভালো পেয়ে যাবে। আশা করি সব বক্তব্যটা ক্লিয়ার হলো, তোমরা বুঝতে পারলে। পুরো বোর্ডটা দেখে নাও, যদি স্ক্রিনশট নিতে হয় একটা নিয়ে রাখতে পারো। আর যারা আগের এপিসোডসগুলো মিস করে গেছো, দেখতে চাও, ডেফিনেটলি তোমাদের জন্য সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, পুরো প্লেলিস্ট আছে আমাদের, দেখতেই পারো। So that's it everybody, let's wrap it up for now. Thank you so much for watching. See you soon in the next one. Take care. God bless. Bye bye.